আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। রবার্টো ব্যাজিও কিন্তু পেনাল্টি মিস করেন। একটা যে কোনো ধরনের কাপ ফাইনালে যখন শেষ পেনাল্টিটা নিতে আসতে হয় তখন কিন্তু ইমেন্স একটা প্রেশার থাকে এবং সেই প্রেশারটাই ফিল করেছেন আমার মনে হয় ইন্ডিয়ার যিনি স্ট্রাইকার ছিলেন উমাং দোদুম। তিনি পুরো টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন, পুরো টুর্নামেন্টের হাইয়েস্ট গোল স্কোরার হয়েছেন, কিন্তু যেই মোমেন্টটায় দলের তাকে প্রয়োজন ছিল তিনি কিন্তু সেই ডেলিভারিটা করতে পারেননি এবং সে কারণে আমার কাছে মনে হয় যে তাকে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দেওয়াটা একটু আনফেয়ার হয়ে গেছে। স্ট্যাটিস্টিক্সের বেসিসে অবভিয়াসলি ইয়েস, 3টা গোল, 2টা অ্যাসিস্ট, 5টা গোল কন্ট্রিবিউশন, পুরো টুর্নামেন্টেই এত ভালো কন্ট্রিবিউশন হয়তো ইন টার্মস অফ নাম্বারস কারো ছিল না। তবে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এটা কি আসলে রোনান সুলিভানের পাওয়ার কথা না? পাকিস্তানের এগেনস্টে 2টা গোল, ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যে ম্যাচে ড্র করেছে সেখানে তার অ্যাসিস্ট, তারপরে হচ্ছে যে ম্যাচটা বাংলাদেশ জিতে তারা চ্যাম্পিয়ন হয়ে গেল এবারে সাফের, সেই ম্যাচের ফাইনাল পেনাল্টি কিকটাও কিন্তু রোনান সুলিভান নিয়েছেন এবং নিয়েছেন শুধু না, একটা পানেনকা কিক নিয়েছেন। কতটা কনফিডেন্ট থাকতে পারলে একটা প্লেয়ার, কতটা ঠান্ডা মাথায় যদি মাঠে নামতে পারেন, ওই স্নায়ুচাপটা কত দারুণভাবে জয় করতে পারলে আপনি পানেনকা দিয়ে ওই ডিসাইডিং পেনাল্টিটা নিয়ে দলকে জেতাতে পারবেন। রোনান সুলিভান লুকস ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড ফর হিজ এজ। মানে সে এত দারুণ ম্যাচুরিটি দেখাচ্ছে এই মুহূর্তে, আমার কাছে মনে হয় যে হি উইল বি অন ফায়ার, হি উইল বি অন ফায়ার। বাংলাদেশের অন্তত ফরওয়ার্ড লাইনে একটা খুব দারুণ ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি রোনান সুলিভানের মাধ্যমে। তাকে নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, অনেক কাটাছেড়া হয়েছে। আজকে ফাইনাল ম্যাচটা নিয়ে যদি একটুখানি আমরা আলোচনা করি, সেই জায়গায় অবভিয়াসলি আমরা বুঝতেই পারবো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই ম্যাচটা খুব কেজি একটা অ্যাফেয়ার হবে, একটা চেস গেমের মতো হবে, একটা ট্যাকটিক্যাল ব্যাটেল হবে। মোমেন্টগুলো কি ছিল ফার্স্ট হাফে? বাংলাদেশ ফার্স্ট হাফে দুটো খুব ভালো সুযোগ পেয়েছিল আমি বলবো। প্রথমে রোনান সুলিভানের একটা ফ্রি কিক থেকে ফ্রম দ্য লেফট, মিঠু চৌধুরী বাংলাদেশের ক্যাপ্টেন, তিনি হেডারটা বাইরে মেরেছেন, না হলে কিন্তু আসলে ওখানেই বাংলাদেশ 1-0 লিড পেয়ে যায়। এবং ফার্স্ট হাফে আরও একটা সুযোগ আসে যখন মোহাম্মদ মানিক খুব দারুণভাবে কাট ইন করে রোনান সুলিভানের রাস্তার মধ্যে বলটা পাঠিয়ে দেন এবং রোনান সুলিভান শুধুমাত্র একটা টাচ যদি নিতে পারতেন সেক্ষেত্রে মোস্ট লাইকলি বাংলাদেশের জন্য কিন্তু একটা গোল চলে আসতে পারতো। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ফার্স্ট হাফে ইন্ডিয়ার চেয়ে বেটার চান্স ক্রিয়েট করেছে, যদিও তাদের খেলার স্টাইল ছিল ডিফারেন্ট। বাংলাদেশ অ্যাগ্রেসিভ খেলার চেষ্টা করেছে, প্রেস করার চেষ্টা করেছে এবং লং বলেই মোটামুটি যাওয়ার চেষ্টা করেছে। মিডফিল্ড দিয়ে যে আস্তে আস্তে করে বিল্ড আপ করা প্লে সেরকম কিছু তারা করতেও যায় নাই। সেকেন্ড হাফটাও অনেকটা কেজিএফেরই ছিল এবং শুরুর দিক থেকে আমার কাছে মনে হয় যে টিল মিনিট 66 বাংলাদেশ ওই একই পলিসিতে এগিয়ে যাচ্ছিল, ট্রাইং টু টেক দ্য গেম ডিপ। এবং তারপর তারা ডেকলান সুলিভানকে ফাইনালি মাঠে নামায় এবং তিনি রাইট সাইড অফ দ্য মিডফিল্ডে তিনি খেলছিলেন। ডিফেন্সিভলি হ্যাঁ একটা দুটো ক্লেভার সাপোর্ট তিনি দিয়েছেন, বাট তাকে আমার রোনানের মতো খুব একটা বেশি পেসি মনে হয়নি। বাট হিজ গট দ্যাট অ্যাক্সেলারেশন অ্যাবাউট ইট, রাইট টাইমে রাইট রানগুলো নেওয়ার মতো একটা অ্যাবিলিটি তার ডেফিনেটলি আছে। সো ডেকলান সুলিভান যখন নেমেছেন তখন তো ডেফিনেটলি রোনানকে একটা সুযোগ তিনি তৈরি করে দেবেনই দেবেন, দিয়েছিলেনও। তাই একেবারেই দ্বিতীয় হাফের শেষ ভাগে এসে একটা সুযোগ কিন্তু পেয়ে গিয়েছিলেন রোনান এবং আনফর্চুনেটলি তিনি বলে পাটা ছোঁয়াতে পারেননি। হয়তো কিপারকে কাটিয়ে গেলে তিনি একটা গোল পেয়ে যেতেন, বাট খুবই চমৎকার ওয়েট অফ দ্যাট পাস ডেকলান সুলিভানের কাছ থেকে, সেটাই খুব দারুণ লেগেছিল আমার কাছে। ইয়েস, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ তারা তাদের ট্রফি নেওয়ার ঠিক আগ মুহূর্তে আছে। এই মুহূর্তে একটু পরেই বাংলাদেশ সাফের ট্রফিটা তুলবে। অনেক লম্বা সময় নিয়ে আসলে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনটা হচ্ছে। বাট ইয়েস, ওভারঅল যখন 0-0 ড্র হয়ে যায়, আপনি জানেন যে সাফের এই টুর্নামেন্টে কোনো এক্সট্রা টাইমের ব্যাপার নাই, ডিরেক্টলি পেনাল্টি শুট আউটে যাবে। এবং সেকেন্ড হাফে বাংলাদেশ সাব করিয়ে ডেকলানকে ঢুকিয়েছিল এবং সেই সাথে স্যামুয়েল রাকসামকেও ঢুকিয়েছিল এবং তাদেরকে কিন্তু পেনাল্টি নেওয়ার জন্য বোধহয় ডাকাও হয়েছিল। কোন 5জন পেনাল্টি নেবেন সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে ডেফিনেটলি সবাই হাত তুলছিলেন, বাট চুজ করা হয়েছিল কিছু সিলেক্টেড মানুষজনদের। আমরা পেনাল্টির সিকোয়েন্সটা ধরে যদি এগিয়ে যাই, অবভিয়াসলি বাংলাদেশ তারা টস জেতার পর, সেখানে তো টস হয়, টস জেতার পর তারা বোধহয় এন্ড চুজ করেছিল যে আমরা ওই এন্ডে থাকতে চাই। এবং বাংলাদেশ যে এন্ডে পেনাল্টিটা ডিফেন্ড করছিল, যে এন্ডে পেনাল্টিটা নেওয়া হয়েছে, তার পেছনেই কিন্তু বিশাল বড় একটা বাংলাদেশের ক্রাউড, একটা কন্টিনজেন্ট ছিল, যেটা আমার মনে হয় ইন্ডিয়ানদেরকে একটু প্রেসারে ফেলেছে কিনা, কারণ ফেলতেই পারে। ইন্ডিয়ান একজন সাবস্টিটিউট প্লেয়ার, তাকেই প্রথম পেনাল্টিটা নিতে দেওয়া হয়েছিল, ওখানে মনে হয় ট্যাকটিকে খানিকটা তাদের সমস্যা হয়ে গেছে। ভেরি পোর পেনাল্টি, কর্নারে মারার চেষ্টা করা হয়েছিল বাট পাওয়ার ছিল না। বাট মাহিনের অ্যান্টিসিপেশন ফ্যান্টাস্টিক, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ডিফাইনিং মোমেন্টস এই পেনাল্টি সিরিজে। শুরুতেই বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়, মাহিন দুর্দান্ত একটা সেভ করেছেন, দুর্দান্ত একটা সেভ করেছেন। ইট ওয়াজ এ উইক পেনাল্টি নানদালেস, বাট কারেক্ট জায়গায় ঝাঁপ দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে ইন্ডিয়ান কিপার যিনি তাদের ক্যাপ্টেন, তিনি কিন্তু উল্টো দিকে ডাইভ দিয়েছেন অনেকবার এবং বাংলাদেশি যারা শট নিয়েছেন তারা কিন্তু তাকে বারবার বোকা বানাচ্ছিলেন। এনিওয়ে, ইট ওয়াজ এ সিচুয়েশন যেখানে আসলে বাংলাদেশ 3
এবং ইন্ডিয়াও 3-এ আছে, বাংলাদেশ তাদের চতুর্থ গোলটা যদি দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে অবভিয়াসলি ম্যাচটাই তারা জিতে যাবে। সো রোনান সুলিভান সেই সময় এসেছেন, বাট তার আগে যেটা হয়েছে, রাকসাম তিনি একটা পেনাল্টি মিস করেছেন, তিনি বারে লাগিয়েছেন এবং তখনই মনে হচ্ছিল যে একটা বিপদ কি ঘটে গেল কিনা বাংলাদেশের জন্য, একটা লাইফলাইন ইন্ডিয়া পেয়ে গেল কিনা, বাট সেটা হয়নি। কারণ ইন্ডিয়ান যেই অ্যান্টি হিরো, যাকে কিনা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার দেওয়া হয়েছে অ্যাওয়ার্ড, তিনি কিন্তু আলটিমেটলি সেই উমাং দোদুম, তিনি গিয়ে পেনাল্টিটা মিস করলেন। তার পেনাল্টিটা তিনি মিস করেছেন বাই আ মাইল, মানে আকাশে মেরে দিয়েছেন আর কি। মাহিনের কোনো সেভও করতে হয়নি, কিছুই করতে হয়নি, এবং শেষ পর্যন্ত ব্যাপারটা গিয়ে দাঁড়ায় যে রোনান সুলিভান শেষ পেনাল্টিটা নেবেন বাংলাদেশের হয়ে। যদি তিনি গোল করতে পারেন তাহলে বাংলাদেশ জিতে গেল, যদি তিনি মিস করেন তাহলে তো আবার এগিয়ে যেতে থাকবে পুরো ব্যাপারটা। বাট তিনি মিস করেননি, তিনি গোল দিয়েছেন। বাংলাদেশ 4-3 গোলে পেনাল্টিতে শেষমেশ সাফের এই কম্পিটিশনটাও জিতে নিল, আন্ডার 20 লেভেলের এই কম্পিটিশনটা, এবং আমার কাছে মনে হয় যে ওয়েল ডিজার্ভড একটা উইন। বাংলাদেশ তারা রেজিলিয়েন্স দেখিয়েছে, এবং অন দ্য ডে অনেক সময় লাকের প্রয়োজন হয়, সেই লাকটাও আমাদের পক্ষে আই গেস ছিল। পেনাল্টিতে জিততে হলে একটুখানি লাকের প্রয়োজন হয়, কারণ নাইলে ওমাং দুদুমের মতো একজন প্লেয়ার তিনি আসলে মিস করবেন না, পেনাল্টি তিনি বাইরে মেরে দেবেন, এই ব্যাপারটা অবিশ্বাস্য রকম একটা ব্যাপারই বলা যায়। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ সাকসেসফুল টুর্নামেন্ট। বাট এইখানে ট্রফির চেয়েও বড় যে ট্রফিটা আমরা পেয়েছি তার নাম হচ্ছে রোনান সুলিভান, এবং সেই সাথে ডেকলান সুলিভানের নামটাও বলতে পারি। তাকে আর একটু গেম টাইম দিলে হয়তো তার ওভারঅল গেম প্লেটা কেমন সেটার ব্যাপারে একটা আইডিয়া পেতাম। তিনি এমন অল্প সময় পেয়েছেন, আসলে ওই সময়ের ভেতরে তাকে জাজ করা যায় না, বাট যে জিনিসটা জাজ করতে পারি ডেকলানের ব্যাপারে সেটা হচ্ছে তার ওয়েট অফ পাসেস খুবই ভালো, তার ডিসিশন মেকিং খুবই ভালো, এবং অবভিয়াসলি ফ্রম দ্য রাইট রোনানের সঙ্গে তার যে কম্বিনেশনটা সেটা খুবই দারুণ একটা ব্যাপার। মানে এদের দুজনকে একটা জুটি হিসেবে আমরা সামনের দিনে বাংলাদেশের সিনিয়র মেন্স টিমেও যদি দেখি আমি কিন্তু অবাক হব না। দে উইল ক্রিয়েট চান্সেস ফর ইউ, আমি বলি রোনান সুলিভান ইজ আ মনস্টার, এবং তাকে শুধুমাত্র আমার মনে হয় এনকারেজমেন্ট দেওয়া দরকার, এবং বাংলাদেশে এই টিমটার মধ্যে তাকে খুবই সুন্দরভাবে ইন্টিগ্রেট করার একটা ব্যবস্থা আমার মনে হয় করা দরকার। শুধু আন্ডার 20 লেভেলে না, মেন্স ন্যাশনাল টিমের যে সিনিয়র টিমটা আছে সেখানেও আমার মনে হয় এন্ট্রি নেওয়ার জন্য তিনি প্রায় প্রস্তুত হয়েই গেছেন। তার ভাইকেও সঙ্গে নিয়ে হয়তো তিনি যেতে পারবেন। আর বাদ বাকিদের কথা অবভিয়াসলি আমি বলবো মুর্শেদ হাদ, ব্রিলিয়ান্ট গেম। বাংলাদেশের গোলকিপার মাহিন, হি হ্যাজ আ ব্রাইট ফিউচার আমার মনে হয়, এবং সেই সাথে ক্যাপ্টেন মিঠু চৌধুরী, তাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে। হি হ্যাড আ ফ্যান্টাস্টিক টুর্নামেন্ট ওভারঅল, এবং তিনিও আমার কাছে মনে হয় যে একজন দাবিদার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের দাবিদার হিসেবেই আছেন। আজকেও খুব সলিড ডিফেন্স তিনি করেছেন। আর মিডফিল্ডে আজকে চন্দন রয় খুবই ভালো একটা দিন গেছে, তার কমল মৃধার একটা ভালো দিন গেছে আজকে। যেই দুর্নামটা ছিল সেটা তারা ঘুচিয়েছেন অন্তত ফাইনাল ম্যাচটা এসে। দে প্লেড ওয়েল অ্যাজ আ পেয়ার। ফয়সাল স্ট্রাগল করেছেন আজকে, নাজমুল হুদা ফয়সাল, হি হ্যাড অ্যান অফ টুর্নামেন্ট ওভারঅল, মানে পুরো টুর্নামেন্টেই তার ইম্প্যাক্টটা খুব একটা আমরা পাই নাই, বাট হোপফুলি সে তার ট্যালেন্টের বহিঃপ্রকাশটা সামনের দিনে দেখাবে। বাট আলটিমেটলি মার্ক কক্সের জন্য একটা উইন, বাংলাদেশের জন্য একটা উইন। সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ পেয়ে গেল নিজেদের জন্য, এবং সেই সাথে বাংলাদেশকে ডেফিনেটলি তারা খুশির বন্যায় ভাসাচ্ছে। আমি অপেক্ষায় আছি সেটা হচ্ছে রোনান সুলিভান কবে সিনিয়র মেন্স টিমেও তার ডেবিউটা পেয়ে যাবেন। এই আশাই আমরা করি যে বাংলাদেশের ফুটবলের জন্য উত্তর সাকসেস আমরা দেখতে পাই সামনে, এবং সাফল্যের সাথে সাথে আমার মনে হয় পারফরমেন্সের উন্নতিটাও যেন আমরা চোখের সামনে দেখতে পারি। আপনারা কমেন্ট করে জানাবেন এই পুরো ম্যাচের ওভারঅল মোস্ট ইম্প্যাক্টফুল মোমেন্ট কোনটা ছিল, এবং আপনাদের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে ছিল এই টুর্নামেন্টে পুরো বাংলাদেশের দলের হয়ে। আপনারা জানিয়ে দিন কমেন্ট করে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।